এরকমটা শোনা যায় যে ভগবান ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণ এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। তো শূদ্ররা কি হিন্দু সমাজে চিরকালই এতটা উপেক্ষিত, এতটা অবহেলিত? এই ধরনের একটি ছবি পাওয়া যায় প্রথম ঋগ্বেদের পুরুষ সূক্তে। অনেক পরবর্তীতে যখন ধর্মশাস্ত্রগুলি তৈরি হচ্ছিল, সেই সময়ে যে মনুসংহিতা তৈরি করা হয়েছিল সেখানেও এই ধরনের একটি ছবি পাওয়া যায়। ছবিটি কীরকম? একটি ঐশ্বরিক দেহ, তার মাথায় ব্রহ্মা, বাহুতে রয়েছে রাজন্য, ক্ষত্রিয় নয় কিন্তু, ঋগ্বেদের পুরুষ সূক্তে যে ছবি পাওয়া যায় রাজন্য, উদর এবং জঙ্ঘার কিছুটা অংশে বৈশ্য এবং পায়ে শূদ্র। বুঝতে হবে বৈদিক সময়ে মানুষের শরীরকে ব্যবহার করে অনেক কঠিন তত্ত্বের সহজ ব্যাখ্যা করা হতো, রূপকধর্মী ব্যাখ্যা, ইংলিশে বলা হয় মেটাফোর। যেমন বৃহদারণ্যক উপনিষদে যদি দেখা যায়, সেখানেও একটি শরীর রয়েছে, সেই শরীরের মধ্যে বিভিন্ন ঋতুকে কল্পনা করা হয়েছে। ঋগ্বেদের পুরুষ সূক্তে এই যে শরীর, এর মাধ্যমে সামাজিক পরিকাঠামোকে বর্ণনা করা হয়েছিল। একটি মানব শরীরের মস্তিষ্কে কি থাকে? স্মৃতি, বিচার, বিবেচনা, বুদ্ধি, কি করলে সম্পূর্ণ শরীরের ভালো হবে অথবা কি থেকে বিরত থাকতে হবে, নাহলে খারাপ হবে, এই সমস্ত সিদ্ধান্ত কে নেয়? মস্তিষ্ক। দুই বাহু কি করে? শক্তিশালী বাহু আত্মরক্ষার কাজে লাগে, কৃষ্টির কাজে লাগে, নতুন কিছু সৃষ্টির কাজে লাগে, শরীরটাকে সুন্দর করে তুলতে কাজে লাগে। ক্ষমতা, বাহু, রাজন্য বা ক্ষত্রিয়, যারা সমাজকে যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করবে। বৈশ্য, উদর। উদর মানে কি? যেখান থেকে আমাদের সমগ্র শরীরের মধ্যে শক্তির সঞ্চার হয়, খাবার উদরে গিয়ে পাচিত হয়ে শক্তির সঞ্চার হয়। উদর যদি ঠিক না থাকে, শরীর সুস্থ থাকবে না, শরীরের মধ্যে শক্তির সঞ্চার হবে না। বৈশ্য, সমাজে যদি বৈশ্য ঠিকমতো বাণিজ্য না করে, তাহলে সমাজে আর্থিক উন্নতি হবে না, যা সমাজকে পুষ্টি দেবে না। একটি অপুষ্ট সমাজ বা অপুষ্ট রাষ্ট্র তৈরি হবে যদি বণিক ঠিকমতো বৈদেশিক বাণিজ্য বা আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য না করে। শূদ্র, পা, গতি। শূদ্র না থাকলে সমাজে কোনো গতি থাকবে না, কারণ শূদ্রই সমাজকে এগিয়ে নিয়ে চলে। সমাজের যাবতীয় যা কিছু কাজ যা সমাজের ভেতরে এবং রাষ্ট্রের ভেতরে থেকে করতে হয়, তা শূদ্র করে। একটি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে সেই সমাজের যে কোনো পরিকাঠামো শূদ্রের হাত ধরেই তৈরি হয়। তাই শূদ্রকে বলা হয়েছে গতি। পা না থাকলে যেমন শরীরের কোনো গতি থাকবে না, মাথা থেকে সিদ্ধান্ত নিল, হাত তাকে সংরক্ষিত করলো, উদর তাকে পুষ্টি জোগালো, কিন্তু পা না থাকলে শরীর যেমন স্থবির হয়ে যাবে, তেমন শূদ্র না থাকলে সমাজ স্থবির হয়ে যাবে। এই বিষয়টিকে এত জটিল করে ব্যাখ্যা করা হয়েছে এমনভাবে, এমন কোন মানুষ রয়েছে যে বলবে আমার পাটাকে কেটে বাদ দিয়ে দাও শরীর থেকে? এমন কোনো মানুষ রয়েছে যে তার পাকে কম ভালোবাসে? কাজেই এখানে উচ্চ নিচের কোনো প্রসঙ্গই নেই। তার থেকেও যেটা বড় কথা, ঋগ্বেদের পুরুষ সূক্তে এই যে ঐশ্বরিক যে শরীরকে কল্পনা করা হয়েছিল, সেই শরীর কিন্তু শায়িত অবস্থায়। পরবর্তীকালে সংহিতাতে বা ধর্মশাস্ত্রগুলোতে কিছু কিছু জায়গাতে দেখা যায় যে সেই শরীর বসে রয়েছে একটি বিশেষ যৌগিক ভঙ্গিমায়, ওটি পরবর্তী সংযোজন। তাহলে যে শরীর শায়িত অবস্থায় রয়েছে সেই শরীরের মধ্যে কোনো উচ্চ নিচ তো নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, মাথাকে ভালোবাসি পাকে ভালোবাসি না, এরকম কোনো মানুষও হয় না। কাজেই শূদ্রকে এর মাধ্যমে অপমান করা হয়েছে, এই তত্ত্বটি অত্যন্ত কলুষিত একটি তত্ত্ব। বৈদিক সময় এবং ইতিহাসিক সময়, ভারতীয় সংস্কৃতির যদি ক্রমপর্যায়গুলোকে আমরা দেখি, সর্বপ্রাচীন সময় বৈদিক, তারপরে ইতিহাসিক সময় যখন রামায়ণ এবং মহাভারত লেখা হচ্ছে, তারপরে ধর্মশাস্ত্রের সময়, যখন গুরুকুলগুলো থেকে ধীরে ধীরে তক্ষশিলার মতো অন্য পরিকাঠামোর মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, সামাজিক পরিকাঠামো পরিবর্তিত হচ্ছে, বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যখন সনাতন সংস্কৃতি থেকে আলাদা একটি সংস্কৃতির জন্ম দিচ্ছে, এই সময়গুলোতে নানা ধরনের পরিকাঠামো পরিবর্তিত হচ্ছে, সেই সময় ধর্মশাস্ত্রের জন্ম হচ্ছে। তারপরে ইসলামিক পিরিয়ড, তারপরে ব্রিটিশ পিরিয়ড। মোটামুটি ক্ষেত্রে আমরা এই কয়েকটি ভাগে ভারতবর্ষের যে সামাজিক প্রেক্ষাপট পরিবর্তিত হচ্ছিল তার একটা ধারা ধরে নিতে পারি।
তো এই যে বৈদিক এবং ঐতিহাসিক যে সময়, এই সময়ে যে ধরনের পুস্তকগুলি রচিত হয়েছে বা যে ধরনের গভীর দর্শনের শাস্ত্রগুলি রচিত হয়েছে, তার মধ্যে কোথাও বর্ণ বিদ্বেষের কোনো উদাহরণ নেই। গীতায় বারবার কৃষ্ণের মুখে এসেছে গুণ ও কর্মাণি, গুণ এবং কর্মের দ্বারা বর্ণ নির্ধারিত হবে। বজ্রসূচিকা উপনিষদে খুব স্পষ্টভাবে বলা রয়েছে জন্মের মাধ্যমে কখনোই বর্ণ নির্ধারিত হয় না। শতপথ ব্রাহ্মণে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দাতা বা রাজা তিনি যখন অন্ন দান করবেন কোনো প্রজাদের বা ভিক্ষুকে, সেই একই থালা থেকে তাকে অন্ন গ্রহণ করতে হবে, এটি রীতি। মহাভারতের উদ্যোগ পর্ব, বন পর্বে বারংবার এই কথাগুলি এসেছে, বর্ণ জন্মসূত্রে হয় না। কৃষ্ণের যে চরিত্র মহাভারতে আঁকা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তার বেড়ে ওঠা এক বৈশ্য পরিবারে। তিনি যখন দ্বারকা শাসন করছেন একজন ক্ষত্রিয়, তিনি যখন অর্জুনের রথ চালাচ্ছেন তখন একজন শূদ্র, আবার তিনি যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন গীতার, তিনি একজন ব্রাহ্মণ। একই ব্যক্তি, তার জীবনের যে চিত্র সেখানে আঁকা হলো সেখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন কর্মের দ্বারাই বর্ণের বিন্যাস ঘটে। কাজেই জন্মসূত্রে বর্ণবিদ্বেষ হিন্দু সনাতনী সংস্কৃতির যে অঙ্গ নয়, এটা আমরা বৈদিক এবং ঐতিহাসিক সময়ের যে কোনো ধরনের শাস্ত্র যদি খুব সুন্দরভাবে পর্যালোচনা করি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা বৈদিক সময়ের কত ঋষিদের নাম পাই, ঐতিহাসিক সময়ের কত মহান লেখকদের নাম পাই যারা জন্মসূত্রে ব্রাহ্মণ নন। রামায়ণের বাল্মীকি দস্যু ছিলেন, পরবর্তীকালে কিছু ক্ষেত্রে দেখানো হয় যে তিনি ব্রাহ্মণ সন্তান, কিন্তু তিনি পালিত হয়েছেন দস্যু পরিবারে, আলাদা প্রসঙ্গ। তাহলে তিনি যখন পালিত হয়েছেন বা তার যেটা পূর্বজন্ম, যখন রত্নাকরের যে জীবনযাপন, দস্যু জীবনযাপন, সেখান থেকে তিনি ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছেন। ব্যাসদেব মহাভারত, পুরাণ ইত্যাদি ইত্যাদি, গীতা এক বিশাল কর্মকাণ্ডের অধিকারী, ব্রাহ্মণ নন। ঋষি বশিষ্ঠ, ঋষি বিশ্বামিত্র, এই যে বিশাল বিশাল নামগুলো পাওয়া যায়, কেউই কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ নন। কেউ শূদ্র থেকে ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছেন, কেউ বৈশ্য থেকে, কেউ ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছেন। ফলে বৈদিক যুগ এবং ঐতিহাসিক যুগে কখনোই কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণত্বের কোনো বিষয়ই ছিল না। আর একটি অত্যন্ত ভ্রান্ত কথা প্রচলিত হয়ে রয়েছে, সনাতনী সংস্কৃতিতে বা হিন্দু সভ্যতায় শূদ্রদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। সনাতনী সংস্কৃতিতে 16 সংস্কার রয়েছে। জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত 16টি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে 10টি সংস্কার প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 16 সংস্কার, তার মধ্যে বিদ্যারম্ভ অনেক আগে উপনয়নের। বিদ্যারম্ভ প্রত্যেকের জন্যে, যখন বিদ্যারম্ভ হচ্ছে তখন প্রত্যেকেই শূদ্র, ব্রাহ্মণ সন্তান হোক, বৈশ্য সন্তান হোক, ক্ষত্রিয় সন্তান হোক, যেই হোক, প্রত্যেকেই শূদ্র। বিদ্যারম্ভের পরে যখন উপনয়ন হবে তখন দেখা হবে যে এই শিশু সামনের আরও উচ্চশিক্ষার উপযুক্ত কিনা। যদি দেখা যায় যে সেই শিশু উচ্চশিক্ষার উপযুক্ত, তখন তার উপনয়ন হতো। এই যে একটি শিশু দ্বিজ হচ্ছে, তারপরে তার বেদ পাঠ শুরু হতো। ফলে যখন এই কথাটি আসে শূদ্রদের বেদ পাঠে অনুমতি নেই, সত্য, তার কারণ সে উচ্চশিক্ষার আগেই চলে আসছে গৃহস্থ জীবনে। সে কিন্তু বেদ পাঠের দিকে আর এগোলোই না। যে শূদ্র, সে ব্রাহ্মণ সন্তানও হতে পারে, ক্ষত্রিয় সন্তানও হতে পারে, বৈশ্য সন্তানও হতে পারে। বেদ পাঠে যাওয়ার আগেই উপনয়নের সময়ই কোনো না কোনো কারণে, সে অকৃতকার্য হোক কিংবা সে অনিচ্ছুক হোক, যে কোনো কারণেই হোক না কেন, সে প্রথাগত যে শিক্ষা, গুরুকুলের যে শিক্ষা, সেইখান থেকে সে বেরিয়ে এসে সোজা কথায় টেকনিক্যাল ওয়ার্ল্ডে পা রাখছে। আজকের দিনে যেমন ক্লাস 12-এর পরে ধরে নেওয়া যাক কেউ ভোকেশনাল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশনে চলে যাচ্ছে। যারা বৈশ্য হবে, বেদের মধ্যেই আমরা জানি যে কয়েকটি বেদে আমরা দেখব কিভাবে নৌকো তৈরি করতে হয়, কিভাবে বৈদেশিক বাণিজ্য করতে হয়, কিভাবে অন্য ভাষা ব্যবহার করতে হয়, তার শিক্ষা রয়েছে। বেদের কিছু কিছু অংশে আমরা দেখব কিভাবে অস্ত্র চর্চা করতে হয়, তার শিক্ষা রয়েছে। কিছু অংশে দেখব কিভাবে চিকিৎসা করতে হয়, তার শিক্ষা রয়েছে। কিছু অংশে দেখব কিভাবে ব্রহ্মের আরাধনা করতে হয়, তার শিক্ষা রয়েছে। ফলে বৈশ্যের জন্যে কিভাবে বৈদেশিক বাণিজ্য করতে হয়, কিভাবে নৌকো তৈরি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাণিজ্য করতে হয়, কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ক্ষত্রিয়ের জন্য কিভাবে অস্ত্র চালনা করতে হয়, কিভাবে নৈতিকতা বজায় রাখতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়,
সেই পাঠগুলো গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণের জন্য কিভাবে সে একজন পুরোহিত হয়ে উঠবে, কিভাবে সমাজের উপকার হবে, কিভাবে সমস্ত মানুষের উপকার হবে, কোন ধরনের পথে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গেলে, কোন ধরনের বিদ্যাকে আরও ভালো করে সংরক্ষিত করলে রাষ্ট্রের বা সমাজের উন্নতি হবে, এই বিদ্যা তাকে দেয়া হতো, তাকে ব্রহ্মজ্ঞান দেয়া হতো। ফলে এই সমস্ত বিষয়গুলোই বেদের অন্তর্ভুক্ত। শূদ্র তার আগেই চলে আসে সামাজিক জীবনের মধ্যে। সেই জন্য একটা কথা বলা হয়, ব্রাহ্মণের মাথায় বিজ্ঞান আর শূদ্রের হাতে প্রযুক্তি। ব্রাহ্মণ তার কৃষ্টিশীলতা দিয়ে, তার অধ্যাবসায় দিয়ে সে নতুন যন্ত্রপাতির ছবি তৈরি করবে এবং শূদ্র সেই যন্ত্রপাতিকে ব্যবহার করবে। ব্রাহ্মণ বলে দেবে কোন সময়ে চাষাবাদ করতে হবে, ব্রাহ্মণ বলে দেবে কিভাবে জলকে পরিশুদ্ধ রাখতে হবে, ব্রাহ্মণ বলে দেবে কোন সময়ে কোন গাছ রোপণ করতে হবে, ব্রাহ্মণ বলে দেবে জমিতে কিভাবে সার প্রয়োগ করতে হবে। শূদ্র তার কাছে যে সমস্ত যন্ত্রপাতিগুলো রয়েছে সেইগুলো দিয়ে সে এই কাজগুলো করবে। টেকনিক্যাল ওয়ার্ল্ড। শূদ্রের হাতে সমস্ত ধরনের টেকনোলজি রয়েছে। শূদ্রের হাতে কিভাবে লোহা তৈরি করতে হবে, কিভাবে বাড়ি তৈরি করতে হবে, কিভাবে নদী থেকে খাল তৈরি করতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, এই সমস্ত কিছু রয়েছে শূদ্রের হাতে। আর ব্রাহ্মণের কাছে রয়েছে জ্ঞান। ক্ষত্রিয়ের হাতে রয়েছে ক্ষমতা, যা দিয়ে সে তার রাষ্ট্রকে রক্ষা করবে এবং আরও বেশি সুন্দর করে তুলবে। বৈশ্যের হাতে রয়েছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ফলে শূদ্ররা শিক্ষার সুযোগ পেত না, এই কথাটা বলে দেওয়া অত্যন্ত ভুল হয়ে যায়। মাতঙ্গ নামটার সাথে বোধহয় আমরা কম বেশি সবাই পরিচিত, মহাভারতে বারবার এসেছে, অনেক পৌরাণিক গল্পতেও তার নাম পাওয়া যায়। অত্যন্ত উৎকৃষ্ট একজন শিষ্য। তাহলে তিনি একজন শূদ্র ছিলেন এবং তিনি একজন উৎকৃষ্ট শিষ্য ছিলেন, তার মানে শিক্ষার সুযোগ ভরপুর ছিল। ছান্দোগ্য উপনিষদে আমরা ঋষি গৌতমের শিষ্য জবালার কথা শুনি, সত্যকাম জবালা। এই ছান্দোগ্য উপনিষদে রৈকবের কথা শোনা যায়, জ্ঞানশ্রুতি রাজার যিনি সভাকবি ছিলেন রৈকব। তামিলনাড়ুর দুজন খুব সাধক রয়েছেন, শিব সাধক, নন্দনার আর কবসুর, আধ্যাত্মিকভাবে অত্যন্ত উন্নত মানুষ। তাহলে শূদ্রদের জ্ঞান চর্চার সুযোগ ছিল না, এই কথাটাই তো অত্যন্ত অপ্রাসঙ্গিক। ধর্মব্যাধের নাম বহুবার শুনেছি আমরা, বহু গল্প শুনেছি, মহাভারতে রয়েছে। আধ্যাত্মিকভাবে কি উন্নত চেতনা শূদ্র? মহাভারত পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছে যে মহাভারত বোধহয় এটা দেখানোরই চেষ্টা করেছে যে পিতার ঔরস বা জন্মসূত্র নয়, মূল ব্যাপার হলো গুণ, এবং সেই গুণ আসে সেই শিশুর পরিচর্যার মধ্যে থেকে, তাকে কীভাবে বড় করে তোলা হচ্ছে। মহাভারত আমাদেরকে কি ইঙ্গিত দেয়? পাণ্ডু, ধৃতরাষ্ট্র, বিদুর একই ঔরসজাত, কিন্তু তিনজনের চরিত্র আলাদা। কেন? তাদের মা আলাদা, পরিচর্যা আলাদা। আচ্ছা, পঞ্চপাণ্ডব প্রত্যেকের পৈতৃক ঔরস আলাদা, কিন্তু মূল চরিত্র একই, ধর্মকে ছাড়ব না। কেন? পরিচর্যা একই, মা একই। গান্ধারী এমন একজন মাতা যিনি চোখ থাকতেও অন্ধ। সবার চরিত্র কেমন হয়ে গেল? সব উল্টোপাল্টা। বারবার আমার মনে হয় যে মহাভারত বোধহয় এটাই দেখায় যে জন্মসূত্র কিছুই নয়, সে কিভাবে বড় হয়ে উঠছে, তার মধ্যে কি চরিত্র আসছে, তার মধ্যে কি গুণ আমরা দিচ্ছি, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। শূদ্র চিরকাল কি উপেক্ষিত? এই প্রশ্ন থেকে আরেকটা জায়গা খুব প্রকট হয়ে ওঠে যে কারা সবথেকে বেশি সামাজিক সম্মান এবং সুখ পেত। বিষয় হচ্ছে, তখনকার সময় চতুরাশ্রম প্রথা ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্যের সময়ে একজন শিশুর মানব সম্পদে পরিণত হওয়ার কার্যক্রম। তখন সমাজকে তার বিশেষ করে দেওয়ার কিছুই নেই। গার্হস্থ্যের সময়ে একজন ব্যক্তির সামাজিক যে সম্পদ তা সঠিকভাবে উপার্জন এবং বন্টন করার গুরুদায়িত্ব। ব্রহ্মচর্যে যে রয়েছে সে গার্হস্থ্যে যে রয়েছে তার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে। ভিক্ষা মানে কিন্তু এখনকার সময়ের ভিক্ষার মতো নয়। তখনকার সময়ে ভিক্ষা একটি উৎকৃষ্ট বিষয় ছিল। গার্হস্থ্যের মধ্যে যে রয়েছে সে তার কষ্টার্জিত উপার্জিত অর্থ এবং অন্ন ব্রহ্মচর্যে যে রয়েছে অথবা যে আশ্রমে ব্রহ্মচর্য চলছে সেই আশ্রমকে অথবা ব্যক্তিকে দান করে। কেন? কারণ এই ব্রহ্মচর্যের ফলেই কালকের উৎকৃষ্ট মানব সম্পদ তৈরি হয়ে আসবে। একজন সুন্দর শূদ্র হতে গেলেও বিদ্যারম্ভের সময় থেকে তাকে
সঠিক জ্ঞান অর্জন করতে হবে। একজন উৎকৃষ্ট বৈশ্য হয়ে উঠতে গেলে, একজন উৎকৃষ্ট ক্ষত্রিয় হয়ে উঠতে গেলে, উৎকৃষ্ট ব্রাহ্মণ বা পুরোহিত হয়ে উঠতে গেলে সব ক্ষেত্রেই এই ব্রহ্মচর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়। সব থেকে আগে গার্হস্থ্যে কে আসতেন? শূদ্র। কারণ উপনয়নের আগেই তিনি ব্রহ্মচর্য ছেড়ে চলে আসছেন গৃহী জীবনে, সমাজের মধ্যে। ফলে সব থেকে বেশি সময় গার্হস্থ্য জীবনযাপন করতেন একজন শূদ্র ব্যক্তি। এবং যেহেতু তিনি সবথেকে বেশি সময় গার্হস্থ্য জীবনযাপন করতেন, সেই জন্যে তিনি সবথেকে বেশি সেবা দিতে পারতেন বাদবাকি এই 3টি বর্ণকে। এই যে 3টি বর্ণ, তার মধ্যে বৈশ্যের অধ্যয়ন সবার আগে শেষ হতো, তার থেকে একটু বেশি সময় লাগতো ক্ষত্রিয়ের এবং দীর্ঘ সময় লাগতো ব্রাহ্মণের। সেই জন্যে ব্রাহ্মণ সবথেকে বেশি সময় ব্রহ্মচর্যের মধ্যে থাকতো বলে সে সবথেকে বেশি সময় গৃহীদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করত। এখন এর মানেটা এইভাবে যদি ব্যাখ্যা করা হয় যে শূদ্রের কাজই ছিল আজীবন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করা, অথবা তারপরে আরেকটি ব্যাখ্যা রয়েছে যে ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের কাজ ছিল ব্রাহ্মণের সেবা করা, না, বিষয়টা এরকমটা নয়। বিষয়টা ব্রহ্মচর্যে যারা থাকবে তাদের সেবা করা, কারণ তারা কালকের মানব সম্পদ, তাদের হাত ধরে কালকের রাষ্ট্র তৈরি হবে। গার্হস্থ্যের মূল কাজই ছিল এটা। আর তদানীন্তন সময়ে সামাজিক সুখ এবং সম্মান বণ্টিত হতো 3টি মূল বিষয়কে লক্ষ্য করে: ত্যাগ, তিতিক্ষা, তেজস্বিতা। একজন ক্ষত্রিয়ের যে তেজস্বিতা এবং বিভিন্ন ক্ষেত্রে নিজের সমাজকে বা রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে একজন ক্ষত্রিয়ের প্রাণহানি হয়, অঙ্গহানি হয়, এই সমস্ত কারণে ক্ষত্রিয়কে সব থেকে বেশি সুখের জীবনযাপন সামাজিক তরফ থেকেই উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে। সব থেকে বেশি ত্যাগের জীবন থেকেছে ব্রাহ্মণের, কারণ ব্রহ্মচর্যের জীবন কিন্তু মোটেও সহজ বা সুখের জীবন নয়। জ্ঞান আহরণের জীবন মোটেও সহজ বা সুখের জীবন নয়। একদিন এই বিষয় নিয়ে আমার একজনের সাথে কথা হচ্ছিল। তিনি বললেন, ও ব্রাহ্মণ সারা জীবন পড়াশোনা করবে বসে বসে, সেই জন্যে তাকে এরা খাওয়াবে। পড়াশোনা করা মানে এখনকার দিনের পড়াশোনার মতো তো পড়াশোনাটা নয় যে আমি যাব, পরীক্ষা দেব, পাশ করব, বেশ বসে বসে এসি চালিয়ে বাড়ির মধ্যে পড়াশোনা করছি, 10টা টিউশন মাস্টার রয়েছে। বিষয়টা তো ওরকম নয়। ব্রাহ্মণের অধ্যয়ন মানে গবেষণা। ঠিক কোনভাবে উৎকৃষ্ট ফসল হতে পারে, কোনভাবে উৎকৃষ্ট সমাজ তৈরি হতে পারে, কোনভাবে একটি উৎকৃষ্ট মন্দির তৈরি হতে পারে, সমস্ত কিছু গবেষণা। এবং বিপুল পরিমাণ জ্ঞান মনে রাখার মতো একটি কঠিন বিষয়, জ্ঞান আহরণ এবং জ্ঞান বন্টনের মতো কঠিন বিষয়। এবং এই বিপুল পরিমাণ জ্ঞান তার স্মৃতিতে ধরে রাখতে হবে বলে তার জীবনশৈলী এবং খাদ্যাভ্যাস ছিল সর্বাপেক্ষা কঠিন। ব্রাহ্মণ কোনোদিনও রাজসিক বা তামসিক আহার গ্রহণ করতে পারতেন না, সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে হতো। ব্রাহ্মণকে বলা হয়েছিল যে অস্ত্র বা সম্পদ তার কাছে না রাখতে, কারণ তার কাছে যত বেশি সম্পদ থাকবে সেখানে তার একাগ্রতা ভ্রষ্ট হতে পারে। তাহলে একজন ব্যক্তি যার কাছে সম্পদ নেই, অস্ত্র নেই, শুধুমাত্র জ্ঞান রয়েছে এবং জ্ঞান ধারণের জন্যে তাকে অত্যন্ত কৃচ্ছ সাধনের একটি জীবনশৈলী বেছে নিতে হচ্ছে। ক্ষত্রিয়ের রাজসিক আহার ছিল মূল। সাত্ত্বিক এবং রাজসিক আহার ক্ষত্রিয় গ্রহণ করতে পারে, তামসিক আহার ক্ষত্রিয় গ্রহণ করতে পারবে না। শূদ্রের জন্যে সব ধরনের আহার গ্রহণের স্বাধীনতা ছিল। শূদ্রের জীবনশৈলী সব থেকে বেশি স্বাধীন ছিল। শূদ্র খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, জীবনশৈলীর ক্ষেত্রে সব থেকে বেশি স্বাধীনতা উপভোগ করেছে, কারণ সে তামসিক, রাজসিক বা সাত্ত্বিক যে কোনো ধরনের আহার গ্রহণ করতে পারে। তাকে তার স্মৃতির মধ্যেই কঠিন বিষয়বস্তুগুলোকে ধারণ করে রাখতে হবে, এই গুরুদায়িত্ব তার ওপর ছিল না। তাই সর্বাপেক্ষা গুরুদায়িত্ব যে 2 বর্ণকে নিতে হতো, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, সামাজিকভাবে তাদের ওপর সবথেকে বেশি সম্মান ছিল, ক্ষত্রিয়ের জন্য সবথেকে বেশি সুখ ছিল, স্বাভাবিক। কিন্তু তার মানে শূদ্রের জন্য অসম্মান ছিল এমনটা তো একদমই নয়। ব্রাহ্মণের আলাদা গ্রাম হয়ে ওঠা, ব্রাহ্মণের নিজে রান্না করে খাওয়া ইত্যাদি ইত্যাদির মূল বিষয়টাই ছিল ব্রাহ্মণের এই কৃচ্ছ সাধনের জীবনযাপন। যদি ব্রাহ্মণের পাশেই কেউ তামসিক আহার রান্না করে, রাজসিক আহার রান্না করে, ঘ্রাণে নর্ধভোজন একটি কথা আছে, সে তার এই ধরনের খাবারের ঘ্রাণ গ্রহণ করার ফলেও তার মন এবং মস্তিষ্ক চঞ্চল হতে পারে।
যেটার মাধ্যমে তার এই যে পুঙ্খানুপুঙ্খ মনে রাখার ক্ষমতা এবং কোনো একটি বিষয়ের গভীরে গিয়ে তার গুরুতত্ত্ব খুঁজে নিয়ে আসার মতো কঠিন বিষয় ব্যাহত হতে পারে। সেই জন্যে ব্রাহ্মণকে সব সময়েই এমন একটি জীবনশৈলীকে মাথায় নিয়ে চলতে হতো যা অত্যন্ত কঠিন। জাতি শব্দটা কিন্তু পরিষ্কারভাবে বৈদিক যুগে নেই, ইতিহাসিক যুগে জাতি শব্দটা সামান্যভাবে এসেছে। জাতি মানে বর্ণের মাধ্যমে যে সামাজিক কাজগুলি হতো সেই কাজগুলির আর একটি শ্রেণী বিভাগ। যেমন ধরা যাক 4টি বেদ যে ব্রাহ্মণ মনে রাখতে পারবে চতুর্বেদী, আর যে ব্রাহ্মণ 3টি বেদ মনে রাখতে পারবেন ত্রিবেদী। তাহলে এই চতুর্বেদী ব্রাহ্মণ ত্রিবেদী ব্রাহ্মণ উপেক্ষা আরও কঠিন কাজ করে, তাই সেই ব্রাহ্মণ জাতিতে আরেকটু উচ্চ। ত্রিবেদী ব্রাহ্মণ সেই চতুর্বেদী ব্রাহ্মণের তুলনায় জাতিতে আর একটু নিম্ন। কিন্তু এই নিম্ন জাতি উচ্চ জাতি এরকমটা নয় যে তা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, না। আজকের দিনের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি যেরকম, সেই রকম প্রত্যেক ক্ষেত্রে, ব্রাহ্মণের ক্ষেত্রে, শূদ্রের ক্ষেত্রে, বৈশ্যের ক্ষেত্রে, ক্ষত্রিয়ের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে কী ধরনের কাজ সে করছে। শূদ্রের কাজ করছে, সংসারকে, সমাজকে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজগুলো প্রয়োজন সেই কাজগুলোই সে করছে। কিন্তু সেই কাজগুলোর যে শ্রেণীবিভাগ, ধরে নেওয়া যাক একজন কাঠের কাজ করছে, একজন পাথরের কাজ করছে, এই যে দুজন শূদ্র, এই দুজন শূদ্রের যে কাজ করার মূল শৈলী, দুটোই শৈল্পিক, দুটোতেই সে কাঠকে কেটে অথবা পাথরকে কেটে কোনো একটি মূর্তি বা একটি সুন্দর বিষয় রচনা করছে। কিন্তু এই দুটির পিছনে কষ্ট এবং দক্ষতার কিছুটা পার্থক্য রয়েছে। সেইখান থেকে তৈরি হলো প্রাথমিকভাবে জাতি, বর্ণের মধ্যে তৈরি হলো জাতি। এবং এই যে জাতি তৈরি হলো, এই জাতির পিছনে তৈরি হলো ইষ্টদেবতা। যে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে আর যে ধান চাষ করছে, এই দুজনের ইষ্টদেবতার মধ্যে ফারাক হলো। দেবতা কিভাবে আমরা আরাধনা করি, আমাদের ইষ্টদেবতা কোন বৈজ্ঞানিক তত্ত্বমতে দাঁড়িয়ে রয়েছে, এই সংক্রান্ত একটি আলোচনা আমার রয়েছে, মূর্তি পূজা কতটা বৈজ্ঞানিক। মূলত এই ধরনের একটি প্রেক্ষাপট থেকেই ইষ্টদেবতা পাল্টে পাল্টে যেতে থাকলো। যখন একটি গ্রামে একই ধরনের পেশার, একই ধরনের জীবিকার মানুষজন থাকতে শুরু করলো, তখন সেইখানে একটি গ্রাম দেবতা তৈরি হলো। একই জাতির, একই বর্ণের ব্যক্তিদের জন্য কুলদেবতা তৈরি হলো। তাছাড়াও ভৌগোলিক অবস্থান, ভাষা, অন্যান্য আনুষঙ্গিক সংস্কৃতি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে জাতি সৃষ্টি হলো। কিন্তু এই জাতি ঐতিহাসিক সময়েও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না, শুধুমাত্র তা একটি পরিচয় বহন করত। ফলে এই যে এতক্ষণ পর্যন্ত বৈদিক সময় থেকে ঐতিহাসিক সময় পর্যন্ত, যখন সনাতন সংস্কৃতির মূল সময়, যখনও সনাতন সংস্কৃতি সেইভাবে কলুষিত হয়নি, ততক্ষণ পর্যন্ত বর্ণের মধ্যে কোনো উচ্চ নীচ নেই, জন্মসূত্রে বর্ণ নেই, অসবর্ণ বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা নেই। বরং অসবর্ণ বিবাহজাত সন্তান যারা সুত, তারা অত্যন্ত সম্মানীয়। উগ্রস্বভা সৌতী, মহাভারতের বক্তা, লোমহর্ষণী, এরা সবাই সৌত, অত্যন্ত তারা সম্মানীয় ব্যক্তি, হাঁ করে সবাই তাদের কথা শোনে। ঐতিহাসিক সময়ে বর্ণের সাথে প্রথম জাতির প্রসঙ্গগুলো আসে। জাতি শুধুমাত্র সেই সময়ে কিছু পরিচয় বহন করে। এখনকার ফর্ম ফিল আপে যেমন আমরা লিখি, কিসের জন্যে? কিছু পরিচয় আমাদের কাছে রাখার জন্যে, সেই ব্যক্তিকে খুঁজে পেতে সুবিধা হবে তাই। ঐতিহাসিক সময়ে সামান্য কিছু ক্ষেত্রে আমরা জন্মসূত্রে বর্ণের ব্যবহার দেখতে পাই, সে তো এখনকার সময়েও আছে। এখনকার সময়েও তো আমরা সাধারণ জনগণ একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান সন্ততি বা তার পরিচিত, তার কাছের রক্তের সম্পর্কের কোনো একজন ব্যক্তিকে খুব সহজে তার উত্তরসূরি হিসেবে মেনে নিই। ঐতিহাসিক সময়ে এই জন্মসূত্রে বর্ণের ব্যবহার খুব সামান্য কয়েকটি জায়গাতে দেখা গিয়েছে। এবং ঐতিহাসিক সময়েও কিন্তু অসবর্ণ বিবাহ সংক্রান্ত বিশেষ কোনো ঝামেলা নেই। শুধুমাত্র বর্ণ আলাদা বলে বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে এমনটা নয়। সংস্কৃতি বা দর্শন মেলেনি সেই জন্যে বিবাহ সংক্রান্ত সমস্যা হয়েছে, সেটি আলাদা বিষয়। বর্ণ সংক্রান্ত সমস্যা কিন্তু নয়। ধর্মশাস্ত্রের সময় থেকে জাতি বিশেষভাবে গুরুত্ব পেতে থাকে। বুঝতে হবে ধর্মশাস্ত্র কোন সময়ে তৈরি হচ্ছে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যেই সময়ে তৈরি হচ্ছে, সময়টা কীরকম? গুরুকুলের পাশাপাশি প্রাচীর ঘেরা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এই প্রাচীর ঘেরা বিশ্ববিদ্যালয় কি হঠাৎ করে একটি তৈরি হয়ে গেল? না। গুরুকুলের সাথে, গুরুকুল কীরকম ছিল?
জঙ্গলের মধ্যে, প্রকৃতির মধ্যে একটি শিক্ষা ব্যবস্থা, চতুরাশ্রম প্রথা যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে প্রথা তার বিপরীতে চারবাক এবং পরবর্তীতে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম যখন এলো, যখন সনাতনী হিসেবে একটি পরিচয় তৈরি করার প্রয়োজনীয়তা পড়ল, তার আগে পর্যন্ত কিন্তু সনাতন ধর্ম ইত্যাদি ইত্যাদি এসব বলার কোনো প্রয়োজন ছিল না। ধর্ম এবং অধর্ম, তখন যা কিছু লড়াই হয়েছে ধর্ম এবং অধর্ম। সনাতনী, আমরা যে সনাতনী, এই কথাটাকে খুব জোর দিয়ে বলতে হলো যখন নতুন ধর্ম এলো। নতুন ধর্মগুলো কি? বৌদ্ধ ধর্ম বিশেষ করে গুরুত্বপূর্ণ। যখন এই জঙ্গলে, অরণ্যের মধ্যে, প্রকৃতির মধ্যে বসে ব্রহ্মচর্য থেকে ধীরে ধীরে একটি অন্য ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে যাচ্ছে, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু ব্রহ্মচর্য, গার্হস্থ্যের মতো এই স্পষ্ট ব্যবধানটা নেই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিবাহিত মানুষজনও শিক্ষা গ্রহণে আসছে, এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি দেখা যায়, তা কিন্তু শুরু হয়েছিল বৈদিক শিক্ষা ব্যবস্থাকে নিয়েই, কিন্তু পরবর্তীকালে সময় যেতে যেতে তা মূলত বৌদ্ধ শিক্ষাক্ষেত্রে পরিণত হলো। ফলে এর মাঝখানে একটা লম্বা সময় রয়েছে যেখানে সনাতন সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং তা বৌদ্ধ ধর্মের সাথে, তন্ত্রের সাথে এবং চারবাকের সাথে একসাথে মিশছে। এই রকম একটা যখন প্রেক্ষাপট, এবং যখন শক হুনরা ভারতবর্ষ আক্রমণ করতে শুরু করছে, সেই সময়ে ভারতবর্ষের যে সামাজিক ব্যবস্থা তা কিন্তু ধীরে ধীরে ভাঙছে এবং পরিবর্তিত হচ্ছে। এই সময়টাতে বিভিন্ন ধর্মশাস্ত্র লেখা হয়েছিল। এই ধর্মশাস্ত্রগুলো মূলত বিভিন্ন রাজা বা সম্রাটের নিজস্ব সংবিধান। এই সংবিধানগুলোর মধ্যে বর্ণ, জাতি কিছু কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে, সমস্ত ধর্মশাস্ত্রে নয় কিন্তু। এবার মজার বিষয়টা হলো, এই যে কয়েকটি ধর্মশাস্ত্রের মধ্যে জন্মসূত্রে ক্ষত্রিয় হবে, জন্মসূত্রে ব্রাহ্মণ হবে, এই কথাগুলো যেখানে লেখা হলো, যে সংবিধানের মধ্যে লেখা হলো, সেই ধর্মশাস্ত্রগুলিকে তুলে নিয়ে এসে আজকে বাকবিতণ্ডা করা হয়। আমার একটা খুব ছোট্ট প্রশ্ন আছে, কোন হিন্দু বা সনাতনী বাড়িতে দেখা যায় যে ধর্মশাস্ত্রকে পুজো করা হচ্ছে? ধর্মশাস্ত্র কি হিন্দুদের ধর্মগ্রন্থ? না, কখনোই না। হিন্দুরা গীতাকে পূজা করে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় রামায়ণ মহাভারতকে পূজা করে। ধর্মশাস্ত্রগুলি বিভিন্ন রাজা সম্রাটদের নিজস্ব আইন হিসেবে তারা সেটাকে তৈরি করেছিল। বুঝতে হবে, যখন বহিঃশত্রু ভারতবর্ষকে আক্রমণ করছে এবং ভারতবর্ষের রাজারা, সৈনিকরা হেরে যাচ্ছে, তার একটা মূল কারণ ছিল ভারতের সংস্কৃতি। কীরকম? ভারতের যে সংস্কৃতি, বৈদিক যে সংস্কৃতি, সেখানে বলা হয়েছিল যুদ্ধ হবে নিয়ম মেনে। কীরকম নিয়ম? সকালে সূর্যোদয়ের পরে যুদ্ধ হবে, সন্ধ্যায় সূর্যাস্তের আগে যুদ্ধ থেমে যাবে, আমার প্রতিপক্ষের হাত থেকে যদি অস্ত্র পড়ে যায় সেই সময় আমি তাকে হত্যা করব না, আমি নিজে তার হাতে আবার অস্ত্র তুলে দেব। এই ধরনের বিষয়বস্তুগুলোর ফলে যখন বাইরে থেকে শত্রুরা এখানে আক্রমণ করতে শুরু করলো, শক হুন, দেখা গেল যে আমাদের দেশের সৈনিকরা অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান এবং দক্ষ হওয়া সত্ত্বেও তাদের কপটতার কাছে এরা হার মানছে। এবং এই জায়গা থেকে বিভিন্ন ধরনের সংবিধান তৈরি হলো। অনেক রাজারা, সম্রাটরা তারা বললেন যে না, বেদের এই যে যুদ্ধপ্রণালী, সেই যুদ্ধপ্রণালী মানলে আমরা বাঁচতে পারবো না, কাজেই আমাদেরকে আমাদের নিজেদের মতো কিছু সংবিধান তৈরি করতে হবে। কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেও কিন্তু আমরা এই ধরনের নতুন যুদ্ধনীতি দেখি, যার সাথে বেদের যুদ্ধনীতির বিস্তর ফারাক। ফলে এই সময়ে জাতি এবং বর্ণ কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের জায়গাটি পেয়েছিল যে ক্ষত্রিয়ের ছেলেই ক্ষত্রিয় হবে, রাজার ছেলেই রাজা হবে, আমরা অন্য কাউকে নিয়ে এসে রাজা বানিয়ে ফেলবো না। এবং এই সময় যে সামাজিক প্রেক্ষাপট খুব দ্রুত বদলে গেল, তার শ্রেয় যাবে সম্রাট অশোকের ওপরে, বৌদ্ধ ধর্মের ওপরে। অসবর্ণ বিবাহ বিদ্বেষ প্রথম শুরু হলো এই সময় থেকে, কিন্তু তখনও পর্যন্ত তা সামাজিক ব্যাধিতে পরিণত হয়নি। যে রাজার সংবিধানে, যে ধর্মশাস্ত্রের মধ্যে এই ধরনের বিষয় ছিল, সেই রাজার রাজত্বে তার যে ভূখণ্ড, সেইখানে এই বিষয়গুলো চলত। সমগ্র ভারতবর্ষ, সমগ্র সনাতনী সংস্কৃতির মধ্যে তা ব্যাধি হয়ে যায়নি। এরপরে এলো ইসলামিক সময়। ইসলামিক সময়ে চলে আসার পরে এই যে জাতি, উঁচু জাতি নিচু জাতি, এটা অত্যন্ত প্রকট হতে শুরু করলো।
তার অনেকগুলো কারণ আছে। সংক্ষেপে বলতে গেলে ইসলামিক সময়ে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি আমোদ প্রমোদে ব্যস্ত থেকেছে, নবাবরা এবং এমিররা। এমির হচ্ছে তখনকার সময়ের সরকারি কর্মচারী, যারা নবাবের অত্যন্ত কাছের ব্যক্তি। সমগ্র ভূখণ্ড থেকে যা সম্পদ আহরিত হতো তা নবাবদের মধ্যে এবং এমিরদের মধ্যে বিশেষভাবে বণ্টিত হতো। এই পুরো সময়টাতে বারংবার দুর্ভিক্ষ হয়েছে, শিক্ষা ব্যবস্থা যা ছিল তা প্রায় মৃতপ্রায় হয়েছে, সামাজিক ব্যবস্থা মারাত্মকভাবে পরিবর্তিত হয়েছে, বর্ণ জাতির যে সামাজিক প্রেক্ষাপট ছিল, চতুরাশ্রমের যে দারুণ একটি সামাজিক উপযোগিতা ছিল, তা সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে শুরু করেছে। তার কারণ যারা শাসক হয়েছে তারা এই গভীর দর্শন প্রথম কথা বুঝতেন না, দ্বিতীয় কথা তারা চাইতেনও না, কারণ তারা তাদের নিজস্ব দর্শনকে এখানে প্রতিফলিত করতে চেয়েছেন। কিন্তু এই সময়ে দেখা যায় মিনহাজ-ই-সিরাজ এবং জিয়াউদ্দিন বারানি এদের লেখা থেকে পরিষ্কার দেখা যায় ইসলামিক পিরিয়ডে তাদের চোখে হিন্দু নিম্নবর্ণ যারা, জাতিতে যারা নিম্নবর্ণ, তারা যখন ইসলামে কনভার্টেড হয়েছে তাদেরকে মাদ্রাসায় জায়গা দেওয়া হতো না। বিষয়টা তাহলে কীরকম হলো? ধর্মশাস্ত্রের সময়ে কিছু জাতি তৈরি হয়েছিল, সেই জাতির মধ্যে তাদের গুণ বিচার করে উচ্চবর্ণ, মধ্যবর্ণ, নিম্নবর্ণ তৈরি করা হয়েছিল। কিন্তু এই উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে বিশেষ বিদ্বেষ ছিল না। কিন্তু ইসলামিক পিরিয়ডে যারা নিম্নবর্ণ থেকে ইসলামে কনভার্টেড হলো তাদের জন্যে বলা হলো যে এদেরকে মাদ্রাসায় জায়গা দেওয়া হবে না। কেন? কারণ এদেরকে যদি মাদ্রাসায় জায়গা দেওয়া হয় তাহলে এদেরকে পরবর্তীতে এমির পদে নিযুক্ত করতে হতে পারে। ফলে জাতির নিরিখে প্রথম সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ডিসক্রিমিনেশন শুরু হলো ইসলামিক পিরিয়ড থেকে। একটা খুব আশ্চর্য তথ্য, সারা ভারতবর্ষের ৭৫% মুসলিম দলিত মুসলিম হিসেবে পরিচিত। সৌতিক বিশ্বাসের এই সংক্রান্ত একটি লেখা আছে, ২০০০ সালে প্রকাশিত হয়েছিল। হোয়াই আর মেনি ইন্ডিয়ান মুসলিমস সিন অ্যাজ আনটাচেবল? কোনো দলিত মুসলিম ইসলামিক কোনো প্রতিষ্ঠানের প্রধান হন না। এমনকি একসাথে বসে দাওয়াত খাওয়া বা একই স্থানে পাশাপাশি উচ্চবর্ণের মুসলিম এবং নিম্নবর্ণের মুসলিমের কবর দেওয়া হয় না। এই সমস্ত বিষয়গুলি ঘটেছিল ইসলামিক পিরিয়ডে। ফলে মূলত জাতি নিরিখে ডিপ্রাইভড হতে শুরু করেছে ভারতবর্ষের মানুষ ইসলামিক পিরিয়ডে। ধর্মশাস্ত্রের সময় কয়েকটি রাজা বা সম্রাটের সংবিধানে রাজার ছেলে রাজা হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, এই সংবিধান তৈরি করা হয়েছিল। আনটাচেবল শব্দটা যে সমস্ত ধর্মশাস্ত্রে পাওয়া যায় খুব ভালো করে পড়ে দেখলে বোঝা যাবে। সেখানে বলা হয়েছে একজন কসাই যখন কসাইখানায় রয়েছে তখন সে অস্পৃশ্য। এটা তো আজকের দিনেও তাই প্রচলিত রয়েছে। আচ্ছা, যে লোকটি পাড়ার মোড়ে মুরগি কেটে বিক্রি করে, যখন তার সারা গায়ে রক্ত এবং বিভিন্ন ময়লা লেগে রয়েছে, আপনি গিয়ে তাকে জড়িয়ে ধরবেন? যেই লোকটি নর্দমায় নেমে নর্দমা পরিষ্কার করছে, তার সারা গায়ে যখন কাদা এবং ময়লা লেগে রয়েছে, আপনি তাকে গিয়ে ধরবেন? ধরবেন না তো। তার কারণ তাকে আগে স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তা না হলে সেখান থেকে অনেক রোগের সংক্রমণ হবে। এটা তো অত্যন্ত স্বাভাবিক। তদানীন্তন সময়েও ধর্মশাস্ত্রে সেই কথা বলা হয়েছে, নতুন কোনো কথা নয়। কিন্তু এই বিষয়টাকেই জ্ঞানের অভাবে হোক বা সদিচ্ছার অভাবে হোক সামাজিক ব্যাধিতে পরিণত করা হলো। এর পরের সময়টা ইউরোপীয় সময়। কাস্ট যে শব্দটা, এটা সম্পূর্ণভাবে ইউরোপীয় একটি শব্দ। পর্তুগিজদের মাধ্যমে এই শব্দ প্রথম ভারতবর্ষে এসেছিল কাস্তা। তার মানে সামাজিক শ্রেণী, খুব সহজ করে বলতে গেলে। এটা ইউরোপের বহু জায়গাতে প্রচলিত রয়েছে। সেটিকেই তারা ভারতবর্ষে এসে সেরকম একটি সামাজিক পরিকাঠামো তারা বোঝার চেষ্টা করেছিল। কিন্তু এখানকার পরিকাঠামো এত সহজ নয়। সেই জন্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইউরোপীয়রা যখন জনগণনা করছিল তখন অনেক ক্ষেত্রেই তারা বলছে যে ইন্ডিয়ানস ডু নট নো দেয়ার ওন কাস্ট, দে আর ইগনোরেন্ট অ্যাবাউট দেয়ার ওন কাস্ট। তার কারণ সত্যি তো তারা তাদের কাস্ট সম্বন্ধে সত্যি অজ্ঞ। কারণ এইভাবে ভারতের বুকে জন্মসূত্রে জাতি কখনোই সেভাবে প্রচলিত ছিল না। ইসলামিক পিরিয়ডে এটা অত্যন্ত বেড়ে উঠেছিল। তার কারণ যেহেতু প্রথাগত শিক্ষা অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে গিয়েছিল এবং ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসের মতো যে সামাজিক প্রথা ছিল
যে ওয়েল স্ট্রাকচার্ড একটা প্রথা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল, তাই অধিকাংশ ক্ষেত্রেই বাবা যে কাজটি করেন সন্তানকে সেই কাজই শিখতে হতো জীবিকা নির্বাহের তাগিদে। ফলে সেই ক্ষেত্রে একজন ম্যাথরের ছেলে ম্যাথর, মুচির ছেলে মুচি, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক স্তরেই সেই ঘটনাটা ঘটছিল। কিন্তু তা সনাতন সংবিধানের মধ্যে রয়েছে এই ধারণাটা অত্যন্ত ভুল। এটি একটি সামাজিক প্রথা হয়ে উঠেছিল, তার সাথে সনাতন সংবিধানের কোনো সম্পর্ক নেই। ইউরোপীয়রা আসার পরে কাস্ট হয়ে গেল বার্থ বেসড। সমাজের মধ্যে একটা সোশ্যাল হায়ারার্কি তৈরি হলো। অসবর্ণ বিবাহ একটি সামাজিক সমস্যায় পরিণত হলো। অর্থনৈতিক বৈপরীত্য নিয়ে প্রথম চিন্তাভাবনা শুরু হলো। তবে এই পুরো ব্যবস্থাটার মধ্যে আমাদেরকে আরও একটু রাজনৈতিক দিকটা বুঝতে হবে। মিশনারিজরা যখন ভারতবর্ষে আসছেন তখন তাদের মূল উদ্দেশ্য ছিল হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করা, এবং এই বিভেদ সৃষ্টি করার ক্ষেত্রে এই ধরনের গল্প তৈরি করাটা অত্যন্ত আবশ্যক ছিল, এবং যার ফলে আর্য অনার্য গল্প তৈরি করা হয়েছিল। এবং এই আর্য অনার্য গল্পে ভারতীয়দের মধ্যে কয়েকজনকে ব্যবহার করা হয়েছিল, যাদের মধ্যে এরর ভেঙ্কটেপ্পা রামাস্বামী একজন। এই নিয়ে দীর্ঘ আলোচনা অন্য কোনো একদিন করা যাবে। তবে এটা বুঝতে হবে, ইসলাম এবং খ্রিস্টানিটির কাছে হিন্দুদের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ছিল মূল শত্রু। ইসলামিক পিরিয়ডেই ক্ষত্রিয়দেরকে প্রায় শেষ করে ফেলা হয়েছিল। পরিষ্কারভাবে বলা হয়েছিল যুদ্ধে হেরে যাওয়ার পরে, হয় মরো, না হলে ইসলাম ধর্মে গ্রহণ করো, অথবা নিজেকে শূদ্র হিসেবে তুমি মেনে নাও। সেই জন্য এখনও দেখা যাবে পশ্চিম ভারতে অনেক রাজপুত পদবী যা শূদ্রদের মধ্যে রয়েছে। পূর্ব ভারতেও রয়েছে অনেক এই ধরনের পদবী যা জেনারেল কাস্ট এবং শিডিউল কাস্টদের মধ্যে রয়েছে, রায়, মণ্ডল, দত্ত, সরকার ইত্যাদি। ক্ষত্রিয়দের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার দুটোই পদ্ধতি ছিল, এক তাকে মেরে ফেলা, অথবা তাকে শূদ্র হিসেবে ঘোষণা করা, কারণ শূদ্রের অস্ত্র ধারণ করার কোনো ক্ষমতা নেই। ইসলামিক পিরিয়ড থেকেই এটা শুরু হয়ে গিয়েছিল ব্যাপকভাবে। ফলে ব্রিটিশরা যখন ভারতবর্ষে জনগণনা করছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ক্ষত্রিয়ের কোনো উল্লেখ সেখানে নেই, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। ইসলামিক যুগে চতুরাশ্রমের ধারাটি প্রায় মুছে গেলেও বহু গুরুকুল বহু সংগ্রাম করে তখনও বেঁচে ছিল, এবং সেই সমস্ত গুরুকুলগুলোতে ভারতীয় শূদ্র, বৈশ্য এবং ব্রাহ্মণ ছাত্ররা রীতিমতো পড়াশোনা করতে পারত। 1823 সালে যখন ব্রিটিশ সরকার ভারতবর্ষের আদমশুমারি করতে চাইছে, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সরেজমিনে মাপতে চাইছে, সেই সময়ে বিভিন্ন রেভিনিউ বোর্ডে বিভিন্ন কালেক্টর অফিসাররা ভারতবর্ষের বুকে কতগুলি বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয় চলছে এবং সেখানে কতজন করে ব্রাহ্মণ, বৈশ্য এবং শূদ্ররা পড়াশোনা করছে তার দীর্ঘ তালিকা পাঠিয়েছেন। সেই তালিকা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকেই সংগ্রহ করে এই বইতে ছাপা হয়েছে। 1823, ভালো করে বুঝতে হবে, 1823-এর এই আদমশুমারির পরে থমাস ব্যাবিংটন ম্যাকাউলে মিনিট আসছে 1821 এবং 1835-এ তা লাগু হয়ে যাচ্ছে। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার সর্ববৃহৎ পরিকল্পনা। তাহলে এর আগে 1823 সাল পর্যন্ত আমরা যে রিপোর্ট দেখতে পাচ্ছি এবং তারপরেও কয়েকটি বছর এই শিক্ষা ব্যবস্থা চলেছে, যেখানে ব্রাহ্মণ এবং বৈশ্যের তুলনায় শূদ্রদের সংখ্যা অনেক বেশি। গড়ে যদি ব্রাহ্মণ 200 জন হয়, বৈশ্য 200 জন হয়, শূদ্র সেখানে 1000-এর ওপরে, এবং শূদ্র নারীরাও সেখানে পড়াশোনা করছে, ফিমেল স্টুডেন্টসের লিস্ট আছে। এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে নষ্ট করে দিয়ে ম্যাকাউলে কি মিনিট দিলেন? ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে হবে এবং ভারতীয়দের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের শিক্ষাদানের ব্যবস্থা করবে। নিম্নবিত্তরা উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের কাছ থেকে চুইয়ে পড়ার নীতিতে, ফানেল সিস্টেমে শিক্ষা পাবে। শিক্ষা পরিণত হলো বাণিজ্যে। তার আগে যখন গুরুকুল এবং মক্তবের মাধ্যমে শিক্ষাগুলি চলত তা কিন্তু নিঃশুল্ক শিক্ষা ছিল। রাজারা অথবা জমিদাররা অথবা উচ্চবিত্তরা সেই শিক্ষার ক্ষেত্রে অনুদান দিতেন এবং তাদের আর্থিক সহায়তায় সেই শিক্ষা ব্যবস্থাটা চলত। এখন কি হলো? সমাজের শুধুমাত্র উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা
এই শিক্ষা গ্রহণ করতে পারবে অর্থের বিনিময়ে। ফলে বুঝতে হবে ইসলামিক পিরিয়ডে যখন উচ্চ নিচ জাতি তৈরি হয়ে গিয়েছে, তখন খুব স্বাভাবিকভাবেই সমাজে যাদেরকে নিচু জাতি হিসেবে ইসলামিক পিরিয়ড দেখিয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা অবশ্যই নিম্নতর, কারণ তারা কেউ এমির হতে পারছে না। এবং তদানীন্তন সময়ে দেখা যাচ্ছে সামাজিক সম্পদ এমিরদের মধ্যে এবং নবাবদের মধ্যে বণ্টিত হচ্ছে। ফলে সমাজে সবথেকে বেশি অর্থনৈতিকভাবে পীড়িত যে সম্প্রদায়, স্বাভাবিকভাবেই তারা সামাজিকভাবে জাতি হিসেবেও নিপীড়িত সম্প্রদায়। ফলে এই ম্যাকাউলের শিক্ষানীতিতে 1835 সালের পর থেকে যে শিক্ষানীতি, সেখানে এরা বিশেষ কোনো জায়গাই পাচ্ছে না। ফলে এই শিক্ষানীতিতে বুঝতে হবে জাতি বা বর্ণের নিরিখে মানুষকে ডিপ্রাইভড না করা হলেও তার পূর্ববর্তী যুগে জাতি বা বর্ণের নিরিখে যেহেতু তারা ডিপ্রাইভড ছিল, তাই অর্থনৈতিকভাবে যাদেরকে ডিপ্রাইভড করা হলো ম্যাকাউলের শিক্ষানীতিতে, ঘুরে ফিরে তারা এই শূদ্ররাই। এরও 100 বছর বাদে যখন ভারতকে স্বাধীন করার জন্যে প্রবল বিদ্রোহ চলছে, সেই সময়কার প্রেক্ষাপট দেখে হিন্দু সনাতন সংস্কৃতিকে দায়ী করার কোনো মানেই নেই। তার কারণ এই যে 100 বছর, 1835 সালের পর থেকে আরও 100টা বছরে যে শিক্ষা পরিস্থিতি ভারতবর্ষের মধ্যে চলেছে, সেই শিক্ষা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক সম্প্রদায়ের মানুষ, যারা তার পূর্ববর্তী ইসলামিক পিরিয়ড এবং তারও পূর্ববর্তী ধর্মশাস্ত্রের সময়টাতে নির্দিষ্ট কিছু জাতির মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করে ফেলেছেন, তারা আর্থিকভাবেও অত্যন্ত ডিপ্রাইভড একটা সিচুয়েশনের মধ্যে বসে আছে। ফলে এই জায়গার ইতিহাসটা দেখলে আমাদের হঠাৎ করে মনে হচ্ছে যে হিন্দু ধর্মে যারা নিম্নবর্ণ তারাই বোধহয় ডিপ্রাইভড হচ্ছে। কিন্তু আবারও বলছি, সনাতন সংস্কৃতি ধর্মশাস্ত্র নয়, সনাতন সংস্কৃতি গীতা, মহাভারত, উপনিষদ, বেদ, ব্রহ্মসূত্র। এরপরে যখন 47-এ ক্ষমতার হস্তান্তর হলো, একটি সংবিধান আমাদের রচিত হলো, এবং সেই সংবিধান রচনা করার সময় আমরা ভারতবর্ষে এই জাতি প্রথাটিকে সাংবিধানিক করে দিলাম। আমরা অফিসিয়ালি বার্থ বেসড কাস্ট সিস্টেম করে দিলাম। আমরা যে কোটা এবং রিজার্ভেশন করলাম, সেটা তো মূলত ইকুইটির প্রশ্ন, যার নেই তাকে দিতে হবে। ইকুইটি আর ইকুয়ালিটির একটা খুব সুন্দর গল্প আছে। একটি মাঠে ফুটবল খেলা হচ্ছে, বাইরে 3 জন বন্ধু দাঁড়িয়ে আছে। সেই 3 জন বন্ধুর মধ্যে একজনের উচ্চতা খুব কম, একজনের উচ্চতা মাঝারি, একজন লম্বা। যে লম্বা সে এমনি দাঁড়িয়েই প্রাচীরের ওপাশে যে ফুটবল খেলা হচ্ছে সেটি সে দেখতে পাচ্ছে। যে মাঝারি, তার চোখটা ঠিক প্রাচীরের ওপরের ভাগ পর্যন্ত গিয়ে আটকে গিয়েছে। যার সবথেকে উচ্চতা কম সেই বেচারি একদমই দেখতে পাচ্ছে না। এবার আমার কাছে 3টে ইঁট আছে, আমি কি করলাম, সেই 3টে ইঁট 3 জনকেই দিয়ে দিলাম। তাহলে 3 জন দাঁড়িয়ে গেল। যে লম্বা ছিল সে তো এমনিতেই দেখতে পাচ্ছে, তাকে আবার যখন ইঁট দিলাম সে ওই ইঁটটাকে শুধু নিয়ে মজা করলো। যে মাঝারি ছিল সেই ইঁটটার ফলে দেখতে শুরু করলো, কিন্তু যার উচ্চতা সব থেকে কম ছিল সে দেখতে পেল না, তার ওই ইঁটটা নিয়েও কোনো কাজ হলো না। এই কথাটা আমি এই জন্যই বলতে চাইছি, যখন আমি রিজার্ভেশন করলাম, সেই রিজার্ভেশন যখন আমি বার্থ বেসড সিচুয়েশনে করলাম, সেই রিজার্ভেশন যখন সবার জন্য করে দিলাম, যেই ব্যক্তির এই পদবি বা উপপদবি তার জন্য আমি একই ব্যবস্থা করে দিলাম, তখন কিন্তু গল্পটা অনেকটা এরকম হয়ে গেল। যে ব্যক্তির অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য রয়েছে, যে ব্যক্তির বাসস্থান শহরে আর যে ব্যক্তির বাসস্থান প্রত্যন্ত গ্রামে, যে ব্যক্তির পূর্বপুরুষ অথবা তার পরিবারের কোনো একজন শিক্ষিত, সামান্য হলেও শিক্ষিত, আর যে ব্যক্তির পরিবার একদমই প্রথাগতভাবে অশিক্ষিত, এই সবাইকে যখন আমি একই সুযোগ দিয়ে দিচ্ছি, তখন ওই ফুটবল মাঠের 3টি বন্ধুর মতো ঘটনা ঘটে যাচ্ছে। আমার কলেজের একজন অধ্যাপক রয়েছেন, তার গল্পটা যদি আমরা খুব ছোট্ট করে শুনি, তার ছোটবেলা কেটেছে চরম দারিদ্রতায়। তো তিনি হস্টেলে গিয়ে থাকার সুযোগ খুঁজেছিলেন, কারণ তখন খুব সামান্য কিছু টাকা শিডিউল কাস্ট হওয়ার জন্যে তাদেরকে দেওয়া হতো। তিনি চেয়েছিলেন হস্টেলে গিয়ে থাকতে, এবং তার ফলে ওই টাকাটি পাবেন এবং হস্টেলে তার যে সিনিয়র দাদারা রয়েছে তারা তাকে একটু পড়িয়ে দেবে।
এই আশায়। কিন্তু সেখানে তিনি বারবার অপমানিত হতেন। এই কথা বললে তাকে অপমান করা হতো। তার যে শিডিউল কাস্ট এসসি এই দুটি শব্দকে ব্যবহার করে কেউ তাকে বলতো সোনার চাঁদ, কেউ বলতো সোনার চামচ। এই অপমানের ভাগিদার কি তার সত্যি হওয়ার কথা ছিল? তাঁরই শ্রেণীকক্ষে এরকম আরও কেউ কেউ ছিল যারা আর্থিকভাবে সচ্ছল ছিল এবং তারাও ওই একই অনুদানটি পেত। এটা আমি এই কারণেই বলতে চাইছি, যতদিন পর্যন্ত জন্মসূত্রে সংরক্ষণ রাখব ততদিন পর্যন্ত আমি সেই জাতিকে বলবো যে তুমি এই জাতি থেকে আলাদা এবং তোমাকে আমি বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি কারণ তুমি দুর্বল। যখন তার নামের সাথে সেটা জড়িয়ে থাকবে তখন সে কখনোই সামাজিকভাবে সম্পূর্ণ সম্মান পেতে পারবে না। এটা অত্যন্ত কঠিন হলেও এটাকে মেনে নিতে হবে। আমায় সংরক্ষণ দিতে হবে ইকুইটির ওপর নির্ভর করে। যার প্রয়োজন তাকে খুঁজে বের করে তাকে দিতে হবে সুবিধাটা। তখন আর কেউ কাউকে সোনার চামচগুলো অপমান করবে না, কারণ তখন এই পরিস্থিতিটাই তৈরি হবে না। এই অবহেলা, উপেক্ষা ও অপমান থেকে মুক্তি পেতে বংশ পরম্পরায় যাদের শূদ্র হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে, প্রথম প্রতিবাদ তাঁদের থেকেই আসা দরকার। মেধা, দারিদ্রতা বা বঞ্চনার জন্য সঠিক ব্যক্তির রাষ্ট্রীয় সংরক্ষণ হলে এই অপমান ও অবহেলার ঘটনা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। যেমন পাবলিক বাসে একজন অন্ধ ব্যক্তিকে নির্দিষ্ট করা আসন ছেড়ে দিতে কোনো বাকবিতণ্ডা বা প্রতিবাদ দেখা যায় না, ঠিক তেমনই মনে রাখা দরকার মোহনদাস করমচাঁদ গান্ধী, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ জাতীয় ব্যক্তিত্বরা জন্মসূত্রে জাতি সংরক্ষণের ঘোর বিরোধী ছিলেন। সংরক্ষণের এই পদ্ধতি মূল সমস্যার সমাধান না করে বরং সনাতনীদের মধ্যে বিভেদ আরও দৃঢ় করেছে। এই পদ্ধতির মাধ্যমে শূদ্রদের নিম্ন মেধা সম্পন্ন এবং দুর্বল বলে কুৎসিত অপমান করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে শূদ্ররা কখনোই বংশ পরম্পরায় দুর্বল বা মেধাশূন্য নন। শূদ্র নামে জন্মসূত্রে যাঁদের পরিচিত করে ভোটের অসৎ রাজনীতি করা হয়, অন্ধকারে থাকা এই মহাসত্যটি সবার আগে তাঁদেরকেই বুঝতে হবে।